উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজহ সূচনা পর্ব সংখ্যা 6। কোথায় ছিলেন হাজতে? সোজাসাপটা প্রশ্নের উত্তরটা ঠিক তেমনই। এক পা তুলে হাঁটু ভাঁজ করে বসে বর্ণ, হাত ছড়ানো বেঞ্চির ওপরে, অন্য আরেক হাতে দাঁত খোঁচাচ্ছে অম্বেষা। অম্বেষার কাছে বর্ণের উত্তর বিশ্বাসযোগ্য মনে হলো না। নিশ্চিত করতে পুনরায় প্রশ্ন করে, মজা করছেন না? বর্ণ নেতানো চোখগুলো তুলে তাকায়, ক্ষীণ দৃষ্টি ছুঁড়ে বলল, বিয়ান লাগেন আমার যে মজা করবো? এমন জবাবের জন্য মোটেও প্রস্তুত ছিল না অম্বেষা। যত দেখে ততই যেন ভিন্ন ভিন্ন রূপ বর্ণের। অম্বেষা তাদের বরাদাকৃত জায়গায় বসলো বর্ণের পাশে। এক পলক চেয়ে আবার চোখ নামিয়ে ফেলে, পুনরায় আবার চোখ তুলে চায়। বর্ণ পিঠ নামিয়ে অনেক পিছিয়ে এলিয়ে সরাসরি আকাশের দিকে চেয়ে রয়। সূর্যের তেজে ভরা আলো চোখ ঝলসে দিতে লাগলো। ঝাপসা হতে শুরু করলো। রং বেরঙের রেখা ফুটতেই চোখের সামনে, তার চোখ সরায় না। সূর্য রশ্মিকে শাসিয়ে চেয়ে রইল সেখানে, যেন জিততে যাচ্ছে সূর্যের সাথেও। তার তেজ বর্ণকে নড়াতে পারছে না এক বিন্দু। মিনমিনা বিলিয়ের মতো সুযোগ না খোঁজা মানুষের মতোই প্রশ্ন করে, আমি জানি আপনার কলিজার পানি শুকিয়ে খরা হইয়া যাইতাছে, হাজতে কেন গেলেন? পুলিশের মাইয়ার লগে প্রেম করতে গিয়া ধরা খাইছি। ও, বিশ্বাস করে নিতে চাইল অম্বেষা। তার পূর্বে মাথা তুলে বর্ণ প্রশ্ন করে, বিশ্বাস করছেন? অপ্রস্তুত অম্বেষা বলল, করবো না কেন? তাহলে ঠকছেন। অত শান্ত নয় অম্বেষার স্বভাব। নেহাতি অপরিচিত মানুষ, তার উপর বেটা লোক, স্বভাবেও কেন যেন স্ট্রিশিস নেই। এর সাথে ঝামেলায় না জড়ানোই ভালো। লম্বা শ্বাস ফেলে অম্বেষা বলে উঠল, একবার না হয় ঠকলাম, দ্বিতীয়বার সত্যিটা শুনি। যদি না কই। ভনিতা করে হেসে ফেলল অম্বেষা, তাহলে দূরে গিয়ে পটল তুলুন। জাহাজ আছে কিন্তু কথায়, আচরণেও আছে। চিনেন না কত দূর আমায়? মারামারি কইরা এলাকার এক হিজড়ারে হাসপাতালে পাঠাইছি। ওর কারণে হাজতে গিয়া কতদিন খাতিরদারি করলো। এইবার লাইনে এসেছেন। অম্বেষা ঠোঁট কামড়ে হাসলো। ভাবলো হেরে গেছে বর্ণ, আর সে বিজয়ী মুখ থেকে কথা বের করতে পেরে ভাল লাগে না শুই না। এখন এইটাও যদি মিথ্যা হয়? কথার প্যাচ মারে পড়ে অম্বেষা। সে প্রথম মিথ্যা বলতে পারে, যে দ্বিতীয়বার পারবে না এমন কি? তারপরও জবাব দিল, যেদিন আপনাকে দেখেছি ব্যান্ডেজ করতে, আঘাত পেয়েছেন, নিশ্চয়ই মারামারি করেছেন। আপনার কথা সেদিনের ঘটনা মিলে যাচ্ছে। তবে তার মানে দ্বিতীয়টা মিথ্যা নয়, সত্যি কথা। বর্ণ সশব্দে হেসে তালি দেয় অম্বেষার কথায়। বর্ণ যে সুনাম করেছে না, এটা অত্যন্ত বৈষম্যপূর্ণ। বাহিরেই নয়, ব্যঙ্গ করছে তাকে। মায়া মানুষের অতি চালাক হওয়া ভালো না। পুরুষরা যদি বুদ্ধিবাজারে বেচা দিয়া মারামারি করতে ব্যস্ত থাকে, তাহলে নারীদের এগিয়ে আসতে হবে তো। না হয় সমাজ চক্র চলবে কিভাবে? এত শুদ্ধ ভাষা আমার হজম হয় না। ঢাকায় ভাষায় কথা কইতে পারে না? জি না। তাহলে কামের কাম কিছুই পারেন না। অযথা হাসে বর্ণের স্বভাবে হিসেব মিলে ধরে নিল অম্বেষা। কারণে অকারণে হাসে, অন্যের কথায় আর নিজের কথায়ও হাসে। অম্বেষার চোখ গেল বর্ণের পায়ের জুতোর দিকে। কালো মোজা, জুতাটা ছিঁড়া, যা একটা অবস্থা। বরাবরের মতোই বর্ণের কাপড় ঠিক নেই, এদিক ওদিক কালচে ময়লা লেগে আছে। বর্ণ অন্যদিকে চেয়ে প্রশ্ন করে, কি দেখছেন? আপনার বয়স কত? 27। এত বড় বুড়ো দামড়া ছেলে এভাবে মারামারি করে? মাথার মধ্যে আক্কেল জ্ঞান এর বড্ড অভাব। ছোটবেলায় সব টিকা দিয়েছেন তো ঠিক মতো? আমার মনে হয় নেই নাই, তাই মস্তিষ্ক বিকাশ হয়নি ঠিক মতো। ছোটবেলা? মাথায় হাত রেখে এলোমেলো কোকড়ানো চুলগুলো ঝেড়ে জবাব দেয়, নেই নাই টিকা। এই জন্যই বস্তির বকে যাওয়া পোলা হইবার পারি, গয়াপ্তরহীন না। আমার দিকে শত্রুতার একদম ধমক বাড়াইলে আমি 2 দামর বাড়াই দেই। শত্রুতা শুরু করতে দেই, জানি শেষ আমি করতে পারি। আর শেষ কি হয়? অম্বেষা শুনল এবং বোঝার চেষ্টা করলো, তবে শেষে কি এই প্রশ্নের উত্তর জানা উচিত। বলল, কি হয়? যে শুরু করে দোষ তার পরে। কিন্তু মজার কাহিনী কি জানেন? শত্রুরা ভাবলো বনের জেলের ভাত খাওয়ার পর ওরা জিতা গেছে। ওরা জানে না আমি খারাপের জন্য ভালো মানুষ। বলেও আবারও হাসলো বর্ণ। পড়ালেখা করে না? তাই সে জিজ্ঞাসা করলো, পড়ালেখা করেন না?
হুম, ইন্টার পাস করে ভার্সিটি ভর্তি হয়েছিলাম, পরে বুঝলাম এসব বালসাল আমারে দেওয়া হইব না। কেন? বর্ণ তেসরা চোখে চাইলো, চোখের মনির ওপর নিচ করে আম্বেশার দিকে দেখে নিল, প্রশ্ন করলো, তোমার এত আগ্রহ কেন সেমরি? আপনি চোখ গোল হয়ে গেল অম্বেশার, সরাসরি তুমি বলে সম্বোধন করছে। এখন কি জবাব করবে? নাকি আগ্রহের প্রশ্নের জবাব দিবে? বর্ণের জবাব দিল অম্বেশা, বলল, ক্লাস 6-এ থাকাকালীন আমাদের স্যার বলেছিলেন মানবজাতির অজানা জিনিসের প্রতি বিশেষ আগ্রহ। সেই বিষয়ে জানা প্রয়োজনীয় হোক আর অপ্রয়োজনীয় হোক, আগ্রহ থাকে ব্যাপক। এসব কথা জবাব দিতে মন চাইছে না। আমি আপনারে আমার সুরিসামারির গল্প কই। আম্বেশা বর্ণ সুর ধরে বলে, কন। আমি যে একটা পিচিরে পড়াই, ওর বাপ মা জানে আমি ভার্সিটিতে পড়ি। মানে? নীলক্ষেত থেকে একটা জাল আইডি কার্ড বানাইয়া বদল বেরিরে দেখাইছি। বেরি বিশ্বাস করে নিল। আর রামসাগল পোলার দায়িত্ব আমার ঘাড়ে দিয়া দিল। কি যত্ন কইরা বাবারে বাবা। আপনার মনে হয় না আপনি ছেলেটার ভবিষ্যতের সাথে খেলছেন? ক্লাস 9-এর আর্টসে পড়া একটা পোলারে পড়ানোর লাগে কি আমার এখন দেশে বিদেশে গিয়া ডিগ্রি না লাগবো? আমার স্টুডেন্ট আমার সাবজেক্টগুলোর 80-র ওপরে নাম্বার পায়। মূর্খ ভাবো নাকি আমারে? ব্রিলিয়ান্ট আপনি? না, কিন্তু মূর্খও না। তপ্ত নিঃশ্বাস ফেলে অম্বেশা, কথার জোরে পারা মুশকিল। আজ তারও বই পড়ার কোনো ইচ্ছে নেই। প্রশ্ন করলো, খেয়েছেন? না। কেন? তোমার জলে? তেরা প্রশ্নের প্যাচের মতো মুখ ফুলিয়ে ফেললো অম্বেশা। ভালো কথার জবাব হতে হয় ভালো, কিন্তু বর্ণের দুনিয়ায় বোধহয় ভালো বলতে কোনো কিছু নেই। হুট করে বর্ণ বলল, এই মাইয়া শাখারি বাজার যাইবা? এই ছেলে কেন যাব? বর্ণ অম্বেশার কথা ধাঁচে হাসলো, বলল, ঘুড়ি কিনুম, আমাকে নিয়ে যাবেন? বর্ণ মুখ বেঁকিয়ে বলল, কানে কি কম হুনো নাকি বেশি? চলুন। আমার কি মনে হয় আব্বাজান জানেন আপনি বর্ণের ডরান, বহুত ডরান। আপনার পোলা আজকে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, আর আপনি হুনসন জেল থেকে ছাড়া পাইছে। এত সহজে কেমনে বাইর হইতে পারলো? মাইরা শেষ কইরা দিল না কেল্লাইগা? মোকলেশ সাহেব চটে গেলেন। ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন, তোমার মোটা মাথার বুদ্ধি লইয়া কাম করলে তো হইছিলই। আপনারা যখনই কই আব্বা, আপনি খালি বুদ্ধিমত্তা দেখান, কামের কাম কিছুই হয় না। এলাকার পোলাপান আর কোনো কথা শুনেও না। হাসপাতাল থেকে একটু পরে ডিসচার্জ করা হবে জনিকে। একটু সুস্থতা আসতে না আসতেই প্রতিশোধের আগুন দাও দাও করছে সর্বাঙ্গী। এলাকার ক্ষমতা স্থাপনের জন্য পাগল প্রায় জনি। প্রথম শত্রু বর্ণ। মোকলেশ সাহেব বললেন শান্ত গলায়, তুই কি পোলাপান জনি? দিন দিন বড় হইতাছস আর বুদ্ধি সত্যি হাঁটুতে নামতাছে নিহি। আপনি এলাকায় বুদ্ধিমান আব্বাজান। আপনি জানেন আমি জনি কাইয়া রাখলাম। বর্ণ এই এলাকা ছাড়া হইব, নইলে দুনিয়া ছাড়া। কপাল কুচকে মোকলেশ সাহেব ছেলের পানে প্রশ্ন ছুড়েন, মার্ডার করবি নিহি? কর্মু, লাগলে কর্মুই। পুরো এলাকার মানুষের সামনে আমারে বেধর পিটাইলো। কি ইজ্জত রইল আমার? ইজ্জত তো সবাই গেছে। তপ্ত নিঃশ্বাস ফেলে মোকলেশ সাহেব তার মুখ পুত্র ছেলে মানুষই মেনে নিলেন। টকবগে রক্ত তার। বুঝতে ভঙ্গিমাতেই বললেন, বর্ণ এই এরিয়ার পুরান বট গাছ কাটতে হইব না, গোড়া থেকে উপরাই ফেলান লাগবো। কাটলে আবার গজায় যাইব। সময় দে আমারে, ওর ব্যবস্থা আমি করতেছি, তুই শান্ত থাক। এবার জানির ব্যবস্থাটা না হয় আব্বা যান, নইলে কিন্তু আমার হাতে খুন হইব বান্তির পোলা। এই যে রঙের রাজ্য বসেছে মেলা চারদিকে, রৌদ্রের আলোয় ঝলক দেখাচ্ছে পুরনো দালান ভেদ করে। শাখারি বাজার পুরান ঢাকার প্রাণকেন্দ্রর মতোই। দুই এক কদম এগিয়ে বর্ণর কর্ণপাত হলো পুরনো দিনের গান, সাথে রেশধ্বনির মিষ্টি গ্রান। অম্বেশা ঘুরে তাকায়। বাহারি মিষ্টি তৈরি আরো আনন্দদায়ক করছে এক মধ্যবয়স্ক লোক। আগের যুগে রেডিওতে চলা গানের সাথে সুর মেলাচ্ছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। ঠোঁটে হাসি ফুটলো অম্বেশায়, গানটা তার ভীষণ প্রিয়। আরও 4 কদম হাঁটলো রঙিন সবজি আর ফলের ঢালি।
কাঁসার বাসন, পিতলের থালায় দৃষ্টিপাত। পুরনো ঐতিহ্যের ছায়া এখানে। দোকানের শাড়ি দিয়ে নিজকর্মের যত্নের ছোঁয়া। মানুষের হাসি, গানে গানে বেশ খোশমেজাজ তো আছেই। বর্ণ অম্বেষার অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে বলল, এটা শাঁখারি বাজার, রঙিলা দুনিয়া। চেহারা দেখা বুঝবার পারতাছি আল্লাহর দুনিয়ায় এসব প্রথমবার দেখতেছ। রঙের দুনিয়ায় হারিয়ে থাকা অম্বেষা অন্য মনস্ক প্রস্তুত ছিল প্রশ্নের। হেয়ালি করেই উত্তর দিল, সবই নতুন। বর্ণ হাঁটা থামায়। অম্বেষার সামনে এসে দাঁড়িয়ে জেরা করার ভঙ্গিতেই বলল, এই মাইয়া, দেশের বাড়ি কই তোমার? খবরদার বরিশাল কইবা না, নইলে এখনই ঘেটি ধইরা বাজার থেকে বাই করে দিমু। টনক নড়ে অম্বেষার। বর্ণের দিকে মুখ ঘুরিয়ে প্রশ্ন করলো, কেন? যদি আমি বরিশালের হই তাহলে কি সমস্যা? বরিশাল্লা দেখবার পারি না আমি কেন? খাস ঢাকাইয়া বেশিরভাগ মানুষ বরিশাল্লা দেখবার পারে না। কেন কেন? বর্ণ পকেটে হাত গুজে বলল, বরিশালারাও আমগো দেখবার পারে না, সহজ হিসাব। আপনার অবগতির জন্য জানানো হচ্ছে যে আমি বরিশালের নই। এ যাত্রায় তোমার ঘাটি বাইচা গেল, কিন্তু আমার তো এমন একটা গান মনে পড়তাছে, গামু নাকি? কি গান? বরিশালের লঞ্চে উঠা লইমু কেবিন রুম। অম্বেষা চেঁচালো। গানটা তার অপছন্দের তালিকায় 1 নম্বরে। অশ্লীল মনে হয়। বলো, চুপ, একদম চুপ, সামনে হাঁটুন। ইতিহাস বিভাগের ছাত্রী সে। ঐতিহাসিক বিষয়ে আগ্রহ ব্যাপক। বর্ণের কথার ধরন রপ্ত করতে গেছে খুব দ্রুতই। একে সুযোগ দিলে কানের পোকা নড়াবে। প্রাচীর মন্দিরের ধ্বনি, মায়াবী আলোতে মসজিদের নূর, নকশা খচিত বাড়ির দেওয়াল, ইতিহাসের স্মৃতিচারণ ভাসে ধীরে ধীরে। তামার বাসনে ঝিকিমিকি আর রূপার গহনার দৃশ্য ঝনঝন অসম্ভব সুন্দর। ভালো লাগছে অম্বেষার। ভালো লাগা দ্বিগুণ করতে কবুতরের দল মাথার ঠিক ওপর দিয়ে উড়ে গেছে আকাশে। শাঁখারি বাজার শব্দ, পুরনো গান শুনতে শুনতে বর্ণ ঘুরে কেনা শেষ। শাঁখারিদের শাখার শব্দ ও পুরনো গান শুনতে শুনতে বর্ণের ঘুড়ি কেনা শেষ। একজোড়া চুড়িও কিনে নিল অম্বেষা। এই সেমরি ঝালমুড়ি খাওয়াইবা? অসভ্য ছেলেটা করুণ মুখে আবদার করেছে। এসবই ভণ্ডামি জানে অম্বেষা, কিন্তু বারণ করলো না। 20 টাকা ঝালমুড়ি কিনে বুড়িগঙ্গার দিকে পা বাড়ায় দুজনে। পা জোড়া দোলাতে দোলাতে বর্ণ প্রশ্ন করলো, তোমার লজ্জা করে না বখাটে একটা পোলার লগে ঘুরতা? আশ্চর্যে চরণ সীমায় গিয়ে দাঁড়ালো অম্বেষা। বুড়িগঙ্গার তীরে ধীরে সূর্যাস্ত হচ্ছে। প্রকৃতির শান্ত নীরবতা প্রশান্তির। প্রহর প্রহর বিষময়ে ভরা যেন। ময়লা পানির বাজে গন্ধ তেমন একটা বিরক্ত করছিল না। নীল থেকে কালোতে রূপান্তরিত হওয়া আকাশ দেখছিল এক ধ্যানে। তখনই বর্ণের কথায় ধ্যান ভঙ্গ হলো। আপনি কি গিরগিটি? হতেই পারি, আবার নাও হতে পারি। হবে নই, মিনিটে মিনিটে রং বদলান। নিজের মানুষকে নিয়ে এলেন, আবার নিজেই বলছেন। মুখে ঝালমুড়ি পুরে অস্পষ্ট স্বরে বর্ণ বলল, আমি তোমারে পরীক্ষা করতেছিলাম, আমার একডারে আয়া পড়লাম। ডরাও না। কেন, আপনি চোর না বাটপার? ছিনতাইকারীও হইবার পারি। এই মেগা সিটিতে 4 কোটির বেশি মানুষ বসবাস করে। এত মানুষের ভিড়ে দিনে দুপুরে না পারবেন চুরি, না পারবেন ডাকাতি ছিনতাই করতে। বর্ণ হাসলো সশব্দে, বলল, ঢাকাতে এখন চিনো না সেমরি? তুমি এখনো কচি খুকি। 1 সেকেন্ডে তোমার 14 গোষ্ঠীর লইয়া টান দিব। তোমারে গড়ব নইলে ধ্বংস করব। অম্বেষা বর্ণের মুখ পানে চেয়ে প্রশ্ন করে বসে, এই শহরে আপনাকে গড়েছে নাকি ধ্বংস করেছে? বর্ণের মুখের বর্ণ পাল্টে গেল আকস্মিকতায়। ঘাড় ঘুরিয়ে স্থূল দৃষ্টিতে অম্বেষার পানে। মুখ পৃষ্ঠ সংকীর্ণ, গোলমেলে ভীমচাহনি। ভারী নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত ভারী সুরেই জবাব দিল, কার সাধ্য আমারে গড়ার আর ধ্বংস করার এই বেনাজ শহরে? আমি ওর বুকের পাতা দিয়া রাজত্ব করতাছি। আমার বাবা আত্মহত্যা করেছিলেন। সরকারি চাকরিজীবী ছিলেন তিনি। সচ্ছল পরিবার ছিল। আমি ওই পরিবারের একমাত্র রাজকন্যা। তারপর একদিন জালিয়াতির অভিযোগে জেলে নেওয়া হয়। জড়িয়েছিল তারই গুণধর বন্ধুগণ। আমি জানতাম, আমার মাও জানতো, বাবা টাকার হেরফের করার মানুষ না। ভালো থাকার জন্য একটু একটু টাকা লোক সবারই থাকে,
কিন্তু 20 লক্ষ টাকা সরানোর মতো সাহস ছিল না তার। এই বিশাল ইমারতের ভাঙতে দেখেছি একের পর এক অভিযোগ, এক এক মাসে এক একখানি কেটেছে আমাদের মুখ লুকিয়ে। একদিন বাবা একটি কাগজে লিখলেন, আমি নির্দোষ, আমি সত্যি নির্দোষ বলে চলে গেলেন। বাবা এই খবর জানার 1 ঘন্টা মাঝে আমার মাও তার ভালোবাসার মানুষের সাথে একই রাস্তায় হাঁটা দিল। নিঃসঙ্গতায় নীলিমা, একাকিত্বে নিবিড় ছায়ায় ঘেরান সর্বদিক, মন খোঁজা কোনো অজানা মুগ্ধর সুর। তবে বিষাক্ততা সুর কণিকা মুক্তর মতোই ঝরতে লাগলো অম্বেষার চোখের কোণ বেয়ে। সাথে এক ভারী দীর্ঘশ্বাস। নিজের চুল টানতে থাকা বর্ণের হাত জোড়া থামে, আর চোখে চাইল অম্বেষার দিকে। হৃদয়হীনের মতোই বলে উঠল, আমার এই সব কইয়া কি লাভ? আমার মনে করো লেগা একত্রি মায়া হয় না, লাভ নেই, তাই তো বললাম। স্মৃতি আসছে ভাসমান পাবনে ভেসে। আজ এই বুড়িগঙ্গা অতীতে অনেক স্মৃতি দ্বার খুলে দিয়েছে। আধার হৃদয়ে গভীর জ্বলছে পুরনো দিনের প্রদীপ। ভাঙা হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে চঞ্চলতা এলো। অম্বেষার মনে গভীর ঝেঁকে দেখেছে, পড়ল না বর্ণ, দৃষ্টিপাত হলো তার অশ্রু। বলল, তাহলে মুখের শব্দ অপচয় করো না। কেন করলাম মাইয়া? মুখে শব্দ অপচয়? শূন্য চেয়ে অম্বেষা জবাব দিল, আপনাকে বলে লাভ নেই, তাই বললাম। আপনি অনুভব করতে পারবেন না, ভুলে যাবেন, হয়তো উড়িয়ে দিবেন। আজ অনেক বছর পর বুড়িগঙ্গার তীরে এসে পড়ল আমি এতিম। বর্ণ কোনো জবাব দিল না, কপাল কুঁচকে চেয়ে রইল। কোনো শত্রু কি অবলীলায় হাসতে থাকা মেয়েটার দিকে অম্বেষার দিকে চেয়ে বলে উঠল, অনেকদিন পর আমার জমানো কিছু ফাও কথা কেউ শুনলো, হোক সেটা অনিচ্ছায় বা জোর করে। আমার ভালো লাগছে এসব শুনতেও। মোটে আগ্রহ নয় বর্ণ। প্রসঙ্গ পাল্টে জানতে চাইলো, ঢাকা শহরে কি একলা থাকো? ওই যে চুন্নি মুন্নি, যাদের আপনি বিশাল জ্ঞান দিয়েছিলেন নীলক্ষেতের মোড়ে, তাদের সাথে আমার বসবাস। ঘরের মধ্যে সাপ বিচ্ছু পালার শখ না? কামকাজ করো নাকি অকর্মার ঢেকি? একটা চাকরি করি আর পড়ালেখা। বা কোন ভার্সিটির জাল আইডি কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আপনি, সেই ভার্সিটির আসল আইডি কার্ডধারী আমি। বলে হাসলো দুজন। অনেকটা সময়ের বিরতি নিয়ে বর্ণ ভারী গলায় বলতে শুরু করলো, শোনো মাইয়া, মানুষ মানুষের চরম শত্রু। মানুষের লাগে সুখ দুঃখ ভাগাভাগি করতে নাই। আমি এসব বয়ান ঝাড়তে পছন্দ করি না, কিন্তু তোমারে যে হাল অন্তরাত্মা চিল্লাইয়া কইতাছে, তোমার জ্ঞান এর টনক দরকার। ক্ষতি হওয়ার ভয়ে লুকিয়ে ছাপিয়ে বেড়াবো। ভাবমুখ এবং শীতল দৃষ্টি চেয়েও প্রশ্ন করলো অম্বেষা। নাজুক মানুষের ক্ষতিতে ধরে বেশি। আমার ভয় নেই, লুকানোর কিছু নেই। আমার চরিত্র উন্মুক্ত, অতীত বর্তমান সবটাই। বর্ণ তেরা চোখে চেয়ে ফিল্ম লাইন মারতাছ নাকি কবি হওয়ার চেষ্টা? অনেকক্ষণ পর অম্বেষা মুখের হাসি টানে পাশে রাখা ব্যাগটা কাঁধে তুলে নিল। যাবার প্রস্তুতি। সেও কথা ঘুরাতে পটু। বলল, আপনি অনুমতি ছাড়াই কেন আমাকে তুমি বলে ডাকলেন? বর্ণ এক লাফে উঠে দাঁড়ালো, কাপড় ঝেড়ে অমনোযোগী সুরে বলল, কারণ আমি আমার মর্জির মালিক। তুই ডাকি নাই শুকরিয়া আদায় করো। অভদ্রতা বলে এটাকে। আমার ভদ্রতা শিখাইতে যাইও না সেরি। তোমার মন চাইলে তুমিও ডাকো। আপনি ডাকে একটা সম্মান আছে। তোমার কি নিজের সম্মানীয় ব্যক্তি বলে মনে হয়? অম্বেষা মাথা দুলিয়ে হেসে অল্প ভাষা ব্যয় করে জবাব দেয়, ঠিক আছে, ডাকবো। যাওয়ার উদ্দেশ্যে বাবারই একবার ঘুরে তাকালো অম্বেষা। বাবার সাথে বুড়িগঙ্গা নদীতে নৌকায় ভ্রমণ করতো সে। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে চলে যায়। নিঃশব্দে ঝরে পড়ে শুষ্ক পাতার মতোই মৃদু স্পর্শে। মৃত্তিকা যেভাবে সেই সূক্ষ্ম পাতা স্পর্শ করে, সেভাবে তার হৃদয় যেন স্পর্শ করলো। আশার আলো পুনরায় এই তমস্য জীবনাদশায়, নতুন ভোরের প্রতীক্ষায়। কেউ ভালোবাসার প্রদীপ নিয়ে এসে আলোকিত করুক, এই আশায়। বাড়ির ভেতরে কদম বাড়তে বাড়তে জানতে পারলো অম্বেষা তাকে ঘরে খালি করতে হবে 2 দিনের মধ্যে। বাড়ির মূল ফটক অবধি পার করতে পারেনি অম্বেষা। বাড়িওয়ালা কেচি গেটের সামনে দাঁড়িয়ে সরাসরি বলে উঠল, তার কণ্ঠে রাগের আভাস। কপাল কুঁচকে থাকে প্রায় সময়। হুট করে কি হলো? কেন বাড়ি ছাড়তে হবে?
জানতে চাইলো সে। কিছু বুঝতে পারছে না, শুধু কি সে একাই নাকি বাকি দুজনও ঘরছাড়া হবে। নিশ্চিত হতে প্রশ্ন করে, আঙ্কেল, রুম্পা আর ঝুমা ওরা কি বলেছে এই ব্যাপারে? বাড়িওয়ালা ভদ্রলোক বললেন, ওরা কি বলবে, তোমার হয়ে সাফাই গাইবে? অম্বেষা মাথা নাড়িয়ে বলল, সাফাই কেন গাইবে আঙ্কেল? ওরা কি রাজি হয়েছে দুজনে বাড়ি ছাড়তে? আর কেন আমাদের বাড়ি ছেড়ে যেতে হবে? ভদ্রলোক আবার কপাল কুঁচকে নেন, মুখভঙ্গি এমন যেন আকাশ থেকে পড়লেন কথা শুনে। বললেন, আমাদের মানে? আমাদের কি? তুমি একলা বাড়ি ছাড়বা, ওরা দুইজন না। স্পষ্ট শুনেছে অম্বেষা। বিষময় ভরা দু চোখে চেয়ে মনেকে প্রশ্ন করে প্রকাশ করলো না, কেন আঙ্কেল, আমি কি করেছি? কি করেছো জানো না? তোমার নামে কমপ্লেন আছে, তুমি পোলা নিয়ে ঘুইরা বেড়াও, রাত কইরা বাড়ি ফিরো। তোমার রুমমেটরাও ওই পোলার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে দেখছে। আমি আমার বাড়ির মান সম্মান নষ্ট হইতে দিব না। 2 দিনের মধ্যে জায়গা দেখো। আঙ্কেল আমার কথা শুনুন। ভদ্রলোক হাতে নাড়া দিলেন, তিনি শুনতে চায় না। অম্বেষা তারপর বলে ওঠো, আপনি জব্বার চাচাকে জিজ্ঞেস করুন, উনি তো সবসময় ডিউটিতে থাকেন। কোনো ছেলেকে দেখেছেন কি না নিশ্চিত হয়ে নিন আঙ্কেলের থেকে। বাড়িওয়ালারও তেতো হয়ে উঠলেন, বাজখাই গলায় বলে উঠলেন, আমার বাড়ির দারোয়ানডে তুমি হাত করে রাখছো, হ্যাঁ তোমার কথায় কিছু কইতো না, অবশ্যই তোমার বিপক্ষে কিছু বলবেও না। শুধু ঝুমা আর রুমা নয়, আশেপাশের অনেক ফ্ল্যাটের লোকই বলেছে তোমার এই কাণ্ড কারখানার কথা। সবাই কি ভুল? বাড়ি ছেড়ে কোথায় যাবে? এই চিন্তায় ভীতিগ্রস্ত মুখটি বদলে গেল অন্ধকারে অম্বেষার। খুব ভালো করে জানা আছে ঝুমার রুম্পা কত খাতির আশপাশ ফ্ল্যাটের মানুষের সাথে। প্রতিদিন এ ঘর ও ঘর গিয়ে গল্প ছুটে। কিছুটা কঠিন গলায় অম্বেষা জবাব দিল, যদি আমি জব্বার চাচাকে হাত করে রাখি তাহলে ঝুমার রুম্পাও আশেপাশের ফ্ল্যাটের সবাইকে হাত করে রেখেছে। আমারও তো অত সময় নেই আঙ্কেল। আমি জাতের মানুষের সাথেই মিশি, অজাত কুজাত মানুষের সাথে রসলাপ করার মতো সময় আমার কোনোটাই নেই। অম্বেষা তেজশ্রী রূপে বাড়িওয়ালারও চটে গেল। তার মনে অম্বেষা ভুল, ঝুম্পা আর রুম্পা যা বলেছে সবই ঠিক। জবাব দিল বাজখাই গলায়, ভুল কইরা আবার দেমাক দেখাও। 2 দিনে ঘর থেকে বের হইবা, নইলে তোমার জব্বার চাচারও চাকরি যাইব। জি, ছেড়ে দিব। খুব ভালোই পারেন আপনারা অন্যের ঘরে বন্দুক রেখে গুলি চালাতে। সততা যাচাই করতে আসেন না। এমন মানুষের ভিড়ে আমরা না হয় না থাকাই শ্রেয়। বলে বাড়িতে ঢুকতে চায় অম্বেষা। পেছন থেকে চেঁচে ওঠে, হ হ যাও, তোমার মতো একজন না থাকলে আমি তো ভাইসা জামুগা। কি খবর মোকলেস মাতাব্বর? অভদ্রের মতো আচরণ। খালি গায়ে হাফ প্যান্ট পরে বসে আছে বর্ণ। দেহের ভঙ্গি রাজকীয়, পাজোড়া বদমাইশি ভঙ্গিতেই রাখা। চোখে অগ্রসর, কপালের আঘাত সচকে দেখা যাচ্ছে। কালো বর্ণ ধারণ করেছে। মোকলেস সাহেব অনুমতি দিলেন না। বর্ণের ঘরে এসে নিজে থেকেই বসলেন, যেন এটা তার ভিটে। খুব শান্ত স্বরে বলল, জনির লগে তোর দাঙ্গা কি করলে থামবো? বর্ণ তৎক্ষণাৎ উত্তর দেয়, ওইটা আমার চেয়ে আপনার পোলা ভালো জানে। আমি জানি আর আমি চাই তুই তোর পক্ষ রাখ। আপনার পোলারে গলা আর চোখ দুইটাই নামায় রাখতে কইবেন আমার সামনে। কেন, তুই কোন জায়গার মাস্তান? বর্ণ ঘাড় ঘুরিয়ে দেখলো ছোট কৌটার ধনিয়া রাখা। হাত বাড়িয়ে সেটা হাতের মুঠোয় নিয়ে মুখে পুরে দিল। কৌটা ওইখানে সাধলো মোকলেস সাহেবকে। কথার জবাব না দেওয়ার ভারী সন্তুষ্ট চোখে চাইলেন মোকলেস সাহেব। বর্ণ ধনিয়া চিবোতে চিবোতে বলল, পুরান ঢাকার মাস্তানের কোনো জায়গা নেই এই এলাকা স্যার। বর্ণ তুচ্ছ হেসে মাথা দোলায়, অসম্ভব। তোর অকালে মরা পড়ার অনেক শখ, মরার কোনো কাল হয় না। যখন আইব তখনই সই। কলিজার পাটা আছে, বড় হইছে না। আপনি জানেন না? মোকলেস সাহেব জানতেন। কথার জবাব দিতে হিমশিম খাবেন তিনি। তারপরও এসেছিলেন ছেলেটার জন্য। তিনি এটাও জানেন একবার মেরে হাসপাতালে পাঠাতে পেরেছে যে সে আরও কিছু করতে পারবে। আপনার পোলারে আগে জন্ম আমার। এই মহলার ধুলোবালির পর্যন্ত আমার পরিচিত। হাসিয়া হে আমার মহলের কত বাড়ি থাকা একটা বেটা আমার পুরান ঘরে আয়া মিনমিন করতেছে। এই দিন আইলো আমার কপালে।
এত অধপতন কেমনে হইল মোখলেস মাতাব্বর? বর্ণ উঠে গিয়ে স্টিলের গ্লাসে পানি হাতে নিল, এক গ্লাস পানি এনে এগিয়ে দিল, বলল, জিততে পারলে পারলেন, না পারলে নাই। আপনার দুর্বলতা আমার পায়ের তলানিতে, জোরে চাপ দিয়েই শেষ। সান্ত্বনা পুরস্কার হিসেবে কলের কাঁচা পানি খাইয়া গলা ভিজান। কপাল চাপড়াচ্ছে বর্ণ, কাঁদো কাঁদো মুখটা, ইচ্ছে করছে নিজের কপালে জোরে জোরে চাপড় দিতে। সেটা দেখে অম্বেশ্বর প্রতিক্রিয়া শূন্য চোখে চেয়ে রইল। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বোঝার ক্ষমতা নেই তার। তাকে দেখা যেন নিয়ম মাফিক হয়ে দাঁড়িয়েছে। সব এলোমেলো হলেও লাইব্রেরিতে আসতে ভুল হয় না কারোরই। বর্ণের এমন হাই হুতাশ দেখে চোখের এক কোণে যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে অম্বেশার। সব আধজোড়া জিভ দিয়ে ভিজিয়ে শুষ্ক কণ্ঠে বলল, বোকা স্বরে প্রশ্ন করে, আপনার কি হলো? বর্ণ তার কালজয়ী অভিনয় কণ্ঠ অম্বেশার দিকে তাকায়, ঝড়ের ন্যায় নিঃশ্বাস ফেলে বলল, আমার কথায় কিছু হইতেও দেখছো? হায়, খালি তোমার শরীরের ভিতরে কি পানির কল বইয়া যায় নাকি? কিছুতেই কিছু হইল না, কল ছাইড়া দাও। আর চোখ বাইয়া পানি পড়ে। মানে সমস্যা কি? ঠোঁটে ঠোঁট চাপে অম্বেশা, হৃদয়হীন মানুষ। এর মাঝে মনে পড়ল, তারপরও তুমি বইলা ডাকো। বইলা কথা কান্নাকাটির মধ্যে স্মরণীয় টিউবলাইট জ্বালিয়ে বলল, তোমার মতো বখাটে বাউন্ডারি ছেলের ইমোশন বলতে কিছু আছে? ইচ্ছে করে ঠোঁট বিকৃতি ভাঙিয়ে বর্ণ প্রশ্ন ছুড়ে, কি এর শোষণ? অম্বেশা আওয়াজ তুলে বলে, শোষণ না, ইমোশন। বর্ণ কথা এড়িয়ে বলল, মরা কান্তা জুড়াইছো কেল্লে গেইটা কও। মনের সুখে তারা জবাব দিল অম্বেশা। প্রশ্ন করে জবাব পায়নি, মেজাজ বিগড়ে গেল বর্ণের। মুখ শক্ত করে বসে রইল, পায়ের ওপর পা তুলে। কিয়ৎক্ষণ পর অম্বেশা নিজে থেকেই বলে উঠল, আমাকে দুদিনের মধ্যে ঘর ছাড়তে হবে বলেছে বাড়িওয়ালা। চোখ ঘুরিয়ে তাকালো বর্ণ। মেয়ে মানুষের এই এক স্বভাব। অবাক হয়ে পড়ে সে। প্রশ্নের পর প্রশ্ন করলে সরাসরি জবাব দেয় না, ইনিয়ে বিনিয়ে রং তামাশা করবে, আবার ঠিকই কথা বলবে। এরপর মূল কথায় আসবে ঠিকই। বর্ণ জবাবে বলে, একদম ঠিক করছে, ঘেটি ধইরা বাহির করা উচিত। রাগে মুখ কুচকে নেয় অম্বেশা। সহানুভূতি তো নেই, মানবিকতাও নেই। এমন মানসহীন লোক মানুষ কোথা থেকে হয়? অমানবিক। হাই, গায়ে লাগলো না কথাটা? গায়ে লাগবে কি করে? শৈলে গন্ডারের চামড়া, কাম নাই কাজ নাই, এদিক ওদিক ভাদাইমা ছেলের মতো ঘুরে বেড়ানো ছাড়া, মারামারি আর রংবাজি ছাড়া কোন কাজ আছে তোমার? সাথে অভদ্র মানুষের মুখের ভাষা। আমার অনেক কাজ, বুঝলে, পড়ালেখা কাজ। আর তুমি অকর্মার ঢেকি, ঢোলের মতো সারাদিন ঢাকাইয়া সুরে বাঁচতেই থাকো। অসভ্যই তোর কোথাকার। ইংরেজিতে লাইফলেস বলে যাকে আর কি। মনের পীড়া আর চিন্তার কোধ হয়ে বেরিয়ে এলো। অনেকগুলো কথা একসঙ্গে বলে হাঁপ ছাড়লো যেন। হালকা মনে হচ্ছে নিজেকে। শান্ত কঠিন মুখে বর্ণের থমথমে মুখের দিকে চেয়ে রয় নির্ভয়, জবাবের আশায়। দিক না কিছু তেরা উত্তর। আজ অম্বেশও কিছু জমানো সাবধানের ক্ষোভ এই অকমার ওপরই ঝাড়বে। নেহাতে ছেড়ে মানুষ নইলেও আমার অপমান করার তফা হিসেবে তোমার ওই টসটসে গাল দুটো হাড্ডি চওড়া করে ফেলতাম। অম্বেশা অর্থ না বুঝে প্রশ্ন করে, চেরা বেড়া কি? গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সামনের দিকে যেমন ভস্কায় যায় অমন। ফোঁস করে অম্বেশা জবাব দেয়, এইসব তো পারবেন। আমি একদিন বিপদে পড়েছি, কই সাহায্য করবে না নাটক জুড়ে বসেছ। এবার আইসো লাইনে, সাহায্য লাগবে, এটা হইল আসল কথা। কেন করুম সাহায্য? সেদিন তো তোমাকে বিরিয়ানি খাওয়ালাম, আবার ঝালমুড়িও খাওয়ালাম, ব্যান্ডেজের বিলটাও কিন্তু আমি দিয়েছি। আহারে খাচ্চর মায়া মানুষ রে, খাওয়ার খোটা দেয়। অনেক তর্ক বিতর্কের পর দমে এলো অম্বেশা। মনে হলো বাচ্চামো করছে, এভাবে বলা আসলেও ঠিক হয়নি। তবে ক্ষমা চাইবে না কিছুতেই, উপলব্ধি নিজের মধ্যেই থাকুক। পায়ের ওপর পা তুলে পা অনবরত নাড়িয়ে বর্ণ বলে, এই তো এমনি চুপ থাকবা, পরিবেশের শব্দ দূষণ মুক্ত হইব। অম্বেশার মন ছোট উচ্চারণ। বর্ণ বলে, ঢং আর ন্যাকামি করবা না। আমি তোমার সাহায্য করুম কেন? কি লাগো তুমি আমার? হঠাৎ কইরা কই থেকে উইরাইয়া জুইরা বইছ।
ঘাড়ের ওপরে সাতজনের মতো চাইপা আসো। অম্বেশার মাথা হুট করে দুষ্টি বুদ্ধি খেলে গেল। মলিন মুখে অবয়ব বজায় রেখে হাত এড়িয়ে বলে, এসব আমরা বন্ধুত্ব করি। বর্ণ আবারও তুচ্ছ হাসে, এসব ধান্দাবাজি আমি বুঝি। চুপ। সাহায্য পাওয়ার নয়া টেকনিক। প্রথমে বন্ধুত্ব করবা, তারপর হুট করে একদিন করবা আসো আমরা প্রেম কর্ম। তুমি প্রেমে পইরা নিজের হাত কাটতাছো। তোমার মতো বকাটের সাথে প্রেম করার ইচ্ছা আমার নেই। আই ডিজার্ভ বেটার। এখন কি করবো আমি? বকাটের মতো রাস্তায় রাস্তায় ঘোরা, তোমার জন্য বাড়ি খুঁজবো? অবশ্যই মেয়েদের মেস, পরিবেশ ভালো সেখানে। বর্ণ চোখ পাকিয়ে তাকায়। আবদার শুনে ইচ্ছে হলো গালে ঠাটিয়ে দুচর দিতে, কিন্তু এই ছিচকাদনে মেয়েটাকে থাপ্পড় দেওয়া বিশাল রিস্ক। এর ব্যাপারে স্যাপার। বর্ণ উঠে হাঁটা ধরলো। অম্বেশা ব্যাগ কাঁধে তুলে নিয়ে তার পিছু পিছু আন্দাজ করতে পেরে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো বর্ণ। হাঁটতে হাঁটতে একটি কোলাহলপূর্ণ কমিউনিটি হলের সামনে এসে থেমে যায়। পিছে ফিরে অম্বেশার দিকে তাকিয়ে পা পর্যন্ত দেখে নিল। হুট করে বলল, কাপড় চাপড় ভালোই পিনছো, চুলগুলা খুলো। কেন খুলো মিয়া? এত প্রশ্ন করলে আমি তোমারে বাড়ি খুঁজা দিব না। কারণ না জেনে চুল খুলে কোনোভাবে রাজি হলো অম্বেশা। এই ব্যবসা গরমে কেন খুলবে? লাভটা কি? বর্ণ চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বলল, 1 থেকে 3 গুনমো, এর মধ্যে চুল না খুললে এই পাশে টেনে ফালাই দুমো এক ধাক্কা মাইরা। বলে কিছুটা এগিয়ে আসে বর্ণ। সত্যি সত্যি ফেলে দিবে ভেবে পিছিয়ে যায়। হাত উঁচু করে চুলে খোপা ছেড়ে দিল সে। মাঝারি আকারের চুল অনায়াসে পিঠ জুড়ে গেল। স্বস্তি মিলল যেন বর্ণের অন্তরে। বলে ওঠে, মানুষের বাচ্চা লাগতাছে এইবার চুলগুলো খুললে। বর্ণ বাঁকা হাসে। ঘুরে তাকায় কমিউনিটি হলের সদর দরজার দিকে। এক ঝাঁক মানুষ আসছে, আরেক ঝাঁক বেরোচ্ছে। রং বেরঙের পোশাক পরানো, মেকআপ আর প্রলেপে ঢাকা এক এক রমণীর মুখ মুন্ডল। অম্বেশা চোখ পিটপিট করে গর্জন করে তুলে বর্ণের মতলব বোঝার চেষ্টা করে। পকেটে হাত গুজে বর্ণ আনন্দিত সুরে বলে, মনে হয় কিভাবে ভিতরে হেভি আয়োজন। কিছুটা সন্দেহ পুরোপুরি সঠিক প্রমাণিত হলো। অম্বেশা যা আন্দাজ করেছে ঠিক তাই হচ্ছিল। দম আটকে আসলো তার। না চলো, এত এত খাবার গলা দিয়ে নামবেনি কিছুই। আত্মহারা শুকিয়ে চৌচির হয়ে যাওয়ার উপক্রম। রুহু বেরিয়ে আসলো আর কিছুক্ষণ পর। ভাগ্যিস বেরিয়ে এসেছে। পাগলের মতো হো হো করে হেসে যাচ্ছে বর্ণ। সে তো কবজি ডুবিয়ে খেয়েছে। দিন দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান ছিল না তার। যেন বিনা দাওয়াতে বিয়ে খেতে এক্সপার্ট সে। অম্বেশা নিজের এক হাত তুলে দেখলো, এখনো কাঁপছে। এখন অবধি এমন ভয় আগে কখনো পায়নি সে। কাণ্ডজ্ঞান হারিয়ে এই কাপা হাত নিয়ে সজোরে ঘুষি বসালো বর্ণের বাহুতে। বর্ণের হাসি থেমে গেল, কপালে 3টা ভাঁজ করলো। চল শক্ত করে বলে, কলিজায় বহুত বড় হয়ে গেছে নাকি? বর্ণের রাগের কোনো প্রকার তোয়াক্কা না করে অম্বেশা তর্জনী আঙুল তুলে শাসালো। বলল, চুপ, এগুলো মানুষের কাজ। ধরা পড়লে দুজনে মিলে ধোলাই খেতাম। আর ভিডিও ক্যামেরাম্যান তো ভিডিও করছে, সেখানে যদি ধরা পড়ি? উল্টো ঝাড়ি খেয়ে প্রতিক্রিয়া শূন্য হয়ে পড়ে বর্ণ। এমনভাবে একটা মেয়েকে তাকে ধমক দিচ্ছে, নিজেই যেন কথা বলল। কোনো তোয়াক্কা করলো না সে। অম্বেশা দ্বিগুণ জেদি হয়ে বলল, কি হ্যাঁ কি চোখ দেখাও কেন? চোখ তুলে মার্বেল খেলবো একদম। আমাকে অবলা নারী ভেবেছ? হতবুদ্ধি দৃষ্টি, চোখ রাঙিয়ে শাসিয়ে যাচ্ছে। নিশিক্ষণ অনন অবিরত মুখ চলে যাচ্ছে বর্ণের। সেখানে আজ বাকশূন্যহীন আকস্মিকতার মতোই চেয়ে আছে লোহিত উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষের দৃষ্টিতে। কোথায় থেকে এলো সে? কেন এলো? কেন বা জড়ালো? বর্ণের মুখে সামান্য তুড়ি বাজাতে অম্বেশা বলল, অফিসে আছে আমার, যাচ্ছি। কালকের মধ্যে আমার জন্য একটা জায়গা খুঁজবে, না হয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিব। প্রস্থান করে অম্বেশা। বর্ণ চেঁচিয়ে বলল, তোমার বাপদাদার তো কেনা গোলাম আমি। অর্ডার দিবা চাইবা আর আমি সেটা কোমর তুলায় নাচমান করুম। শুনেছিল অম্বেশা। চোখ ঘুরিয়ে আরেক দফা শাসিয়ে গেল। বর্ণ মাথা চুল খামছে ধরলো। বিড়বিড় করে বলল, কোন পাগলের ছাগলের পাল্লায় পড়লাম আমি? বৃষ্টি স্নিগ্ধ সন্ধ্যায় কোলাহল নগরী ধ্বনিতে প্রতিধ্বনিত। কাঁধে ব্যাগ, মস্তিষ্ক ভর্তি চিন্তা চেতনা। স্বল্প ভেজা কেশ, উজ্জ্বল সামর্ণ লালটে পরিপূর্ণ অবস্থা ব্যস্ত। ভরাক্রান্ত অন্তরে দ্বিগুণ গীত গান অন্তরে বাজছে তার। আজ উদ্দেশ্য বাড়ি নয়, মোড় ঘুরিয়ে হাঁটা দিল
অন্য পথে এসে দাঁড়িয়েছে ধানমন্ডির এক আলিশান বাড়ির সামনে। উঁচু দালান, অভিজাত্যে টইটুম্বুর। কাপড়ের অবস্থা কিছুটা শুধরে ঢুকে গেল। 2 লক্ষ টাকার আপনাদের জন্য 2000 টাকা হলেও আমার জন্য অনেক বড় একটা অঙ্ক। ফুপুই হাতের কাজের সাহায্যে যে মেয়েটা 2 হাতে চা আর হালকা নাস্তা এনে ড্রয়িং টেবিলের ওপর রাখলো। অবশ্য মনোযোগ এখন চায়ের দিকে নয়, বরং মূল কথায়। জেসমিন আক্তার বলে উঠলেন, তোর টাকা কি আমরা মেরে খেয়েছি নাকি মেরে খাবো মা? আমার কাছে আছে, সেফ আছে, কিন্তু আমি খরচ করতে চাই ফুপু। আমার দরকার। আমার ভার্সিটি সেমিস্টার ফি দিতে হবে, ঘর বদলানো। আজকাল এই শহরে অ্যাডভান্স না দিলে কোনো বাসা পাওয়া যায় না। আমার কোনো প্রয়োজন আছে, তাছাড়া টাকাটা আমার বাবারই। কণ্ঠে সামান্য কঠোরতা টেনে কথাটি বলে অম্বেশা। তার এমন কথা কিছুটা কপাল কুঁচকে নেয় জেসমিন বেগম। তবে চতুরতা দেখিয়ে বিরক্তি দমিয়ে বলেন, মাগো, তুমি আমার একমাত্র ভাতিজি। বললাম আমার সবিককে বিয়ে করে এই ঘরে আসো। তোমার ফুপি থাকতে তুমি কেন দিনে অনাদিনে খাইবা? এই বাড়ির রানী হইয়া থাকবা তুমি, একটাই সংসার পাবা। আর কতদিন এমনি চলবা একা মায়া মানুষ এই এত বড় ঢাকা শহরে? অম্বেশা আড়ালে তুচ্ছ হাসে। এই হাসি জেসমিন আক্তার দেখলো কিনা জানা নেই। সর্বহারা মেয়েকে ঘরের রানী নয়, দাসী করে এনে হুকুম চালানোই মূল উদ্দেশ্য তার, তা বুঝতে বাকি নেই অম্বেশার। কিন্তু অম্বেশা এই চতুরতায় পড়বে না। উঠে দাঁড়ালো আর বলল, সবিক ভাই আমার আপন ভাই, তার দিকে অন্য নজরে দিতে আমার ঘৃণা লাগবে। আপনি জানেন আমি ছোটবেলা থেকে খুঁতখুঁতে স্বভাবের। যদি বিয়ে করে সংসার না করতে পারি, আপনার ছেলে দ্বিতীয় সংসার না টিকলেও লোক মন্দ বলবে। জেসমিন আক্তার উঠে দাঁড়ালেন, অম্বেশার সাথে হেঁটে দরজার উদ্দেশ্যে পা বাড়ালেন। অম্বেশা জুতো পায়ে দিয়ে বিদায় জানানোর পূর্বে দাম্ভিক কণ্ঠস্বরে বলল, শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে ফুপি। আমি রবিবার টাকাটা নিতে আসবো। পুরো 2 লক্ষ টাকাই আমার দরকার।